আসসালামু আলাইকুম। আমি হিমেল রহমান, তোমাদের স্যার। আজকে চলে এসেছি। আমরা এই 2 দিন কষ্ট করে থিওরিগুলো শিখেছি, কিছু অ্যাপ্লাইও করেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের প্র্যাকটিস করা সম্পন্ন হয়নি। তো আমার মনে হলো যে 8.2 এর থিওরি প্রথমে না বুঝিয়ে কিছু ট্রিক অন্তত অনুশীলনীর আজ একটু প্র্যাকটিস করানো। আর হ্যাঁ, আজকে আমরা কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর শিখব, স্থিতিবিদ্যার যেগুলো অ্যাপ্লাই কিভাবে করে সেটা সম্পর্কে একটু ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমার মনে হয় তোমরা অনেকে এই অধ্যায়টি ইচ্ছাকৃতভাবে কমফোর্টেবলি নিচ্ছ না। তো দুর্ভাগ্যজনকভাবে বলে রাখি, তুমি যদি এইচএসসি পরীক্ষার কথা বলো, এই অধ্যায়টা না দিয়েও না A+ পাওয়া যাবে, সত্যি কথা। তবে দুর্ভাগ্যজনকভাবে এমসিকিউ মিস যাওয়ার কারণে নাম্বার মার্কিংটা অনেক কম হবে। আর 2 নাম্বার যে সমস্যাটা হবে, অ্যাডমিশন টেস্টে তুমি একদমই সুবিধা করে পারবে না। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই, এটা অ্যাডমিশন টেস্ট প্রশ্নের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই। এর জন্য আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই অধ্যায়গুলো করে নাও, পরবর্তীতে খুব ভালো ধরনের সুবিধা তোমরা পাবে। যদি চাও তাহলে আমার মনে হয় সবই করা সম্ভব। তো একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও যে আমরা লাইভ ক্লাসটি শুরু করেছি। ওকে, হ্যাঁ, এখানে অনেকেই চলে এসেছে। নাফিসা সাইদা, তারপরে এখানে ফারজানা ইসলাম তোয়া আসছে। হ্যাঁ, তোমরা যারা চলে এসেছো একটু চলে আসো। তো আমরা স্থিতিবিদ্যার যে সমস্যাটি করব, আমি তার প্রশ্নটি উঠে নিই, তারপরে আমি সেটা কিভাবে ভেঙে ভেঙে বুঝতে হয়, করতে হয়, অন্য কোনো অঙ্কে আসলে কি করার প্রয়োজন সেগুলো বোঝানোর চেষ্টা করব। আমার সাথে যারা চলে এসেছো প্রশ্নটি উঠাও, আর পারলে একটু ফ্রেন্ডদের জানিয়ে দাও। আচ্ছা, আমি প্রশ্নটি লিখে নেই, পরে আমি প্রশ্নটি মুছে দেব। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের ক্রিয়ারত পি এবং কিউ মানের দুটি বলের লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে 1/3 1/3 বিভক্ত করে। 1/3 বিভক্ত করে বল দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত পরিমাণ অন্তর্গত পরিমাণ। আমি ইচ্ছা করে বড় বড় করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, 3 cos inverse p divided by 2q এবং লব্ধির মান p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইডেড বাই q, যেখানে p is greater than from q। ইচ্ছাকৃতভাবে পুরো বোর্ডের জায়গাটি নিয়েই প্রশ্নটি লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি প্রশ্নটি মুছে দেব। তো তোমরা যারা চলে এসেছো, আমি বলবো যে আমি গতদিন তোমাদের কিছু শর্ট ট্রিক শিখিয়েছিলাম, কিন্তু শেষ দিকে শিখিয়েছিলাম, ইভেন তার আগের দিনের ক্লাসেও আমি কিছু স্পেশাল শর্ট ট্রিক শিখিয়েছিলাম। আমার মনে হয় যারা ক্লাসে জয়েন করবে, আই থিঙ্ক এভরিওয়ান উইল স্যাটিসফাই বাই দিস ক্লাস। ওকে, সো একটা চিত্র ড্র করব, তোমরা আমার সাথে চিত্রটি ড্র করো। চিত্র ড্র করার আগে আমি একটি টেকনিক বলে নেব, সেটা হলো এখানে কি বলছিল, যাতে 1/3 খেয়াল করেছো তোমরা? কয়েকটা জিনিস, প্রশ্নের কয়েকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। সেটা হলো 1/3 বিভক্ত করা, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তারপরে তোমাকে আর কি কি যেন বলেছে, 2টা বল বলেছিল। চিত্র আঁকার সময় এগুলো খেয়াল রাখতে হয়, আমি থিওরি আকারে বুঝাচ্ছি। একটা পি
আরেকটা কি কিউ। আচ্ছা, একটা পি আরেকটা কিউ। তারপরে যে ব্যাপারটা যে এই দুইটা বলের একটা শর্ত বলে দিয়েছে যে তুমি যে চিত্রটি ড্র করবা সেই চিত্রে যাতে অবশ্যই কিউ ছোট হবে, মানে পি ইজ গ্রেটার দেন কিউ। আমার কথা বুঝতে পেরেছো তোমরা, যে অবশ্যই পি বড় হবে, কিউ ছোট হবে। আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাপারটা ক্লিয়ার হতে হবে, পি ইজ গ্রেটার দেন কিউ, এখানে 1:3 আর হলো পি কিউ। আমরা লম্বাংশ উপপাদ্য করার সময় যে ব্যাপারটি খেয়াল করেছিলাম যে যেই বলটি বড় হবে লব্ধি কিন্তু তার দিকে, মানে তার পাশে একটু চেপে থাকবে। এই ব্যাপারটি তোমরা বুঝো তো, তার পাশে লব্ধি একটু চেপে থাকবে, এটা তোমাকে জানতে হবে, কারণ হুটহাট কোনো চিত্র কিন্তু আঁকলেই হবে না। আচ্ছা, এখন একটা জিনিস 1:3 অনুপাতে বিভক্ত হওয়া মানে কি, সেই জিনিসটা তিনটা মানে যে ভাগটা ছিল, একটা অংশ দুই ভাগ হয়ে, মানে দুই ভাগ এক পাশে চলে গেছে, আর একটা এক ভাগ আরেক পাশে চলে গেছে। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। 1/3 মানে হলো এমনটা হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা কথা, আমি চিত্র ড্র করার সময় যেটা করব, প্রথমে একটি বিন্দু নেব, এই বিন্দু থেকে নিজের মন মতো পি একদিকে ক্রিয়া করাবো। আচ্ছা, তারপরে কি করব, নিজের মন মতো কিউ আরেক দিকে ক্রিয়া করাবো। করানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যাতে লব্ধি কার দিকে সরে থাকে, পি এর দিকে সরে থাকে। আচ্ছা, এই ব্যাপারটি যখন ক্লিয়ার হবে, এবার আমি নামকরণ করব। 1/3 ছিল না? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম এই পাশটা হলো আলফা আর এই পাশটা হলো 2 আলফা। বুঝতে পেরেছো তোমরা? 1/3 মানে এই যে ছোট জায়গাটা, এই ছোট জায়গাটা হলো 1/3 জায়গা, পুরো জায়গা। তা আমি এটা নিজের বুদ্ধি থেকে বের করলাম। কিভাবে? দেখো, এখানে 2 আলফা আর তুমি যদি আলফা যোগ করো তাহলে কত হয়? 3 আলফা হয়, তাই না? আচ্ছা, এখন আমরা কি করলাম যে তাহলে মোট হলো 3 আলফা, তাহলে 3 আলফা এর 1/3, তাহলে কত হয়? 3 কাটা, তাহলে শুধু কত থাকে? আলফা থাকে। এর জন্য আমি এই জায়গায় আলফা নিলাম। কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? এখন এটা যদি আলফা হয় তাহলে আমার মোট কত ছিল জানো? 3 আলফা ছিল। আচ্ছা, তাহলে সেই 3 আলফা থেকে আলফা বিয়োগ দেব, তাহলে কত থাকবে? 2 আলফা। জাস্ট 2 আলফা বসিয়ে দেব। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমার এই বুদ্ধি যে টেকনিকটা তোমাদের বললাম, যদি একটু মনে রাখতে পারো তাহলে মনে রাখবে যে তোমাকে যদি এখানে 1/5 বলে বা অন্য কোনো কিছু বলে তাহলে তোমরা খুব সহজে কিন্তু করে নিতে পারবা, কিন্তু বুদ্ধিটা যদি মাথায় না রাখো তাহলে হয়তোবা তুমি করতে পারবা না। তো এই যে টেকনিকটা, দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। ওকে, আচ্ছা, তাহলে এবার কি আগানো যাক? লেটস মুভ। তাহলে এতটুকু বাদ দিয়ে দিলাম, মোটামুটি চিত্রটা কমপ্লিট করেছি। সেটা কি থেকে? সেটা হলো, এবার আমি তাহলে এই দেওয়া আছে গুলো জাস্ট একবার বলে যাই, তোমরা জাস্ট লেখো যে মনে করি বলদ্বয়ের অন্তর্গত কোণ 3 আলফা। আমি বলে যাই, তোমরা একটু লেখো, এখানে লিখলে সময় নষ্ট হবে। এই দেওয়া আছে গুলো তোমরা নিজেদের মতো লিখতে পারবা। একটু খাতা নাও, হেডফোনে কান রাখো, একটু ক্লিয়ার করে লেখো যে ধরি পি, আর ধরো এখানে একটা বিন্দু দিলে দিতেও পারো, না দিলেও দিতে পারো, ডিরেক্ট বলতে পারো যে পি এবং কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ হলো 3 আলফা। মানে তুমি চিত্রটা কিভাবে এঁকেছো জাস্ট এটা বলবা। তারপরে বলবা যে লব্ধি এবং ধরি লব্ধি আর পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং কিউ আর এর সাথে 2 আলফা কোণ উৎপন্ন করে। এই এতটুকু কথা একটুখানি লিখে নাও, ঠিক আছে? তাড়াতাড়ি একটু লিখে নাও। এরপরে আমি একটা ট্রিক বলবো, সেই ট্রিক ব্যবহার করে আমরা এটি করব। মানে লম্বাংশ উপপাদ্য, যে কালকে দেখেছিলে, কালকে 2টি প্রশ্ন করার সময় এক্স কাকে ধরেছিলাম, যার সাপেক্ষে কাজ করলে সুবিধা হয় তার সাপেক্ষে এক্স ধরতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে অঙ্কটি করার জন্য প্রশ্নে যার সাপেক্ষে বলে দিয়েছে তার সাপেক্ষে কাজ করতে হয়। তো আমাদের যেই উত্তরটি মিলাতে হবে, প্রথমে হলো আমাদের এই মূল যে অন্তর্গত কোণ, সেই অন্তর্গত কোণের মান 3 cos ইনভার্স P ডিভাইডেড বাই 2Q, এটা বের করতে হবে। বুঝতে পেরেছো তোমরা? এটা বের করতে হবে। প্রথমে আমরা এটা করব, তারপরে আমরা লব্ধিটিও বের করে ফেলবো। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হলো যে এই যে P আর Q, এই সবাই একটু এদিকে খেয়াল করো, যে P R এবং Q এই তিনটির কোনটিকে
আমরা মূল এক্স ধরবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমাদের ডিসাইড করতে হবে। আমরা যেভাবে ডিসাইড করব সেভাবেই কিন্তু আমাদের অঙ্কটা আগাবে। আমাদের ভুল ডিসিশনের কারণে এমনও হতে পারে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা প্রথমে ডিসিশন আগে ঠিক করবা যে তুমি কাকে এক্স ধরছো, মূল কাকে ধরে কাজ করছো, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা যেটি করব, আমরা ইচ্ছা করে এই আর বলটিকে এক্স ধরবো। আমি বলে দিচ্ছি, আমরা এই আর মানে লব্ধিকে আমরা এক্স কল্পনা করব। বুঝতে পেরেছো কথাটা? কাকে? লব্ধিকে আমরা এক্স কল্পনা করব। লব্ধিকে যখন আমরা এক্স কল্পনা করব, এরপরেই কিন্তু আমরা আমাদের কাজটি খুব সহজভাবে করতে পারবো। আচ্ছা, আর বলের লম্বাংশ নিয়ে পাই এবার, ঠিক আছে? তাহলে এবার আমরা কি লিখবো এখানে? আর বলের লম্বাংশ নিয়ে পাই। আর বলের লম্বাংশ নিয়ে পাই, এই কথাটা টিচারকে জানিয়ে দেব যে আমরা আর কে মোটামুটি এক্স ধরেছি। তোমার প্রয়োজনে তুমি ওই জায়গায় ছোট করে এক্স লিখেও আগাতে পারো, এতে তোমার আরো বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার যখন আমি আর কে লম্বাংশ ধরে নিয়েছি, তার মানে আমার লব্ধি এখানে কে? আর। আচ্ছা, আর কে যদি মেইন ধরি, আবার ও যদি এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সে কত ডিগ্রি করেছে এক্স এর সাথে? 0 ডিগ্রি কোণ করেছে। কত ডিগ্রি? 0 ডিগ্রি কোণ। তাহলে আমি এখানে কি লিখবো? আর cos 0 ডিগ্রি। তারপরে এখানে কি দেব? সমান দেব। এইবার দেখো এখানে কে আছে? পি, আর এখানে কে আছে? কিউ। খেয়াল করে নাও, এখানে যখন পি আছে তখন পিটা কোন দিকে আছে? ডান দিকে আছে। তোমরা খেয়াল করেছো? কোন দিকে? ডান দিকে আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমাদের ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী আমরা যদি কখনো চতুর্ভাগের, আমি এখানে একটু এঁকে দিচ্ছি, চতুর্ভাগের ডান দিক দিয়ে ঘুরি, তখন আমাদের অবশ্যই থিটা বা কোণকে নেগেটিভ হিসাবে ধরতে হয়। কি হিসাবে? বুঝতে পেরেছো? আমরা যদি কখনো কোন দিকে ঘুরি? ডান দিকে ঘুরি, তাহলে দেখো আমরা ডান দিকে কি পরিমাণ ঘুরেছি? আলফা পরিমাণ ঘুরেছি। এর জন্য আমরা এক্স অক্ষের সাথে কত লিখবো? পি কজ অফ মাইনাস আলফা। তোমরা বুঝতে পেরেছো এই ব্যাপারটা? যারা বুঝতে পেরেছো একটু ডান লেখো, আমাদের এই ব্যাপারটা মেক শিওর করতে হবে। কখনো যদি কোন চতুর্ভাগের ডান দিক দিয়ে ঘুরতে হয়, সেই ক্ষেত্রে কোণকে নেগেটিভ ধরতে হয়। এই ব্যাপারটা তোমাকে জানতে হবে, না হলে তো এখানে আমরা প্রমাণ করতে পারবো না, তাই না? এই ঘটনাটিতে আমি লাস্টবারের মতো বোঝাচ্ছি, একটু খেয়াল করবা ভালোভাবে। এই ঘটনাটিতে যখন তুমি ডান দিকে ঘুরেছো, দেখো দিস ইজ ইওর এক্স, লুক এট হিয়ার। এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ তুমি আর বরাবর যেটি আছে না, তাকে তুমি এক্স অক্ষ ধরেছো। এই ব্যাপারটা তোমাকে ক্লিয়ার হতে হবে। তুমি যদি এই ব্যাপারটা ক্লিয়ার না হও তাহলে তো হবে না। যখন তুমি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছো, তখন আমরা গতকালকে কি শিখেছিলাম? লম্বাংশ উপপাদ্যে আমরা শিখেছি আমাদের লব্ধির অংশটা বাম পাশে লিখতে হয়, আর ডানে আমাদের উপাংশগুলো নিয়ে কাজ করতে হয়। এখানে উপাংশ কারা? পি এবং কিউ হলো উপাংশ। বুঝতে পেরেছো ব্যাপারটা? পি এবং কিউ হলো উপাংশ। ওকে, আচ্ছা, আরেকটা কথা যেটা, যে এখানে যে এই আমাদের যেহেতু আমরা ডান দিকে ঘুরছি, ডান দিকে ঘোরা মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটার দিকে করলে তোমাকে এই যে জায়গাটায় যখন তুমি ওই কোণের মানটা বসাবা, তখন এখানে মাইনাস দিয়ে বসাতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তখন তোমাকে মাইনাস দিয়ে বসাতে হবে, না হলে কিন্তু তোমার এটা হবে না। আচ্ছা, এরপরে আরো একটা উপাংশ আছে, সেটা কি? কিউ। এটা তুমি কোন দিক দিয়ে ঘুরছো? বাম দিক দিয়ে ঘুরছো। খেয়াল করো, তুমি কোন দিক দিয়ে ঘুরছো? বাম দিক দিয়ে ঘুরছো। তার মানে তুমি এখানে কি দিবা? প্লাস দিবা, কিউ লিখবা, কজ লিখবা। এবার তোমরাই বলো আমরা কতটুকু ঘুরেছি? আমরা 2 আলফা পরিমাণ ঘুরেছি। কতটুকু? 2 আলফা পরিমাণ। আমরা 2 আলফা পরিমাণ ঘুরেছি, এর জন্য আমরা এখানে কত লিখবো? 2 আলফা লিখবো। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, তারপর দেখো আমরা এখান থেকে একটা লাইন পাবো, সেটা হলো cos 0 ডিগ্রির মান জানি কত? তোমরা তো জানো cos 0 ডিগ্রির মান হলো 1। আচ্ছা, তাহলে আমি এখানে কত লিখবো? শুধু r লিখবো। আচ্ছা, তারপরে কথা, cos অফ মাইনাস থিটা বা cos অফ মাইনাস আলফা মানে জানো কত? শুধু cos আলফা। এটা তোমাদের জানার কথা, কারণ যখন তুমি ডান দিক দিয়ে ঘুরবা, তখন তুমি প্রথম যেই এলাকাটি পাবা সেটি হলো কজের এলাকা। ওই যে একটা জিনিস ছিল না, অল স্টুডেন্ট টেক কেয়ার, যে এখানে অল, তারপরে এখানে স্টুডেন্ট, এখানে টেক, আর এখানে কেয়ার। কেয়ার মানে কি?
এটা কজের এলাকা আর এটা কার এলাকা, সেকের এলাকা। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, যখন আমরা এই ব্যাপারটি বুঝতে পারবো তখন আমাদের এইবার এখানে এই মাইনাস আলফাটিকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা সরাসরি কি লিখবো এখানে, পি কস আলফা। আচ্ছা, এরপরে আমরা এখানে কি লিখবো, কিউ কস 2 আলফা। দেখো এখানে আর কোনো কিছু কি করা যাচ্ছে না, আর কোনো কিছু করা যাচ্ছে না। আচ্ছা, যাদের এই লাইনটি লেখা হয়ে গিয়েছে এবার আমরা এটি পরিবর্তন করব। এবার আমরা নতুন কাজে যাব। তোমরা চাইলে এটাকে 1 নং দিয়ে রেখে দিতে পারো। আর এই লাইনে যদি কারো একান্ত অনেক বেশি এখনো সমস্যা হয়ে থাকে, একটু ফ্রেন্ডকেও জিজ্ঞাসা করো, প্রয়োজনে অন্য একটি প্রমাণের ক্ষেত্রে গিয়ে আবার বোঝানোর চেষ্টা করব। আমি বারবার এটি এই 2 লাইনের জন্য আমি অনেকবার চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো। এরপরে যদি না পারো তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে হবে। আচ্ছা, এবার আর বলের যে লম্বাংশটি আমরা নিয়েছিলাম, এবার আমরা কি করব জানো, আর বলের উল্লম্ব দিকে, কি দিকে, উল্লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই। শুধু এই কথাটুকু যোগ করে দেব, আর বলের উল্লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আর বলের উল্লম্ব দিকে যখন আমরা লম্বাংশ নেব, গতকালকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কখনো যদি উল্লম্ব দিকে লম্বাংশ নেওয়া হয় তখন যতগুলো তোমরা কজ লিখেছিলে সবগুলো কিন্তু কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। তাহলে সেই হিসাবে যদি লেখার চেষ্টা করি তাহলে যেটি হবে যে এখানে আর, তাহলে আমরা এখানে কি লিখবো, আগের মতো শুধু ওই কজের জায়গাগুলো কি করে দেব, সাইন করে দেব, আর কোনো জ্বালা নেব না। বুঝতে পেরেছো ব্যাপারটা? জাস্ট কজের জায়গাগুলো সাইন করে দেব। তাহলে আর সাইন 0, আর সরি আর না, এরপরে আমি এটা কি লিখবো, পি, পি সাইন অফ মাইনাস আলফা প্লাস কিউ সাইন 2 আলফা। দেখো তো তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো কিনা? আমার মনে হয় তোমরা বুঝতে পারার কথা। আচ্ছা, যখন আমি এই লাইনটি লিখলাম তোমরা এটি বুঝতে পেরেছো তো? এটি কজের বদলে যা সাইন লিখে দিলাম, আগে আর কিছুই করিনি। হ্যাঁ, আরেকটা কাজ যেটি করেছি সেটি হলো আর বলের উল্লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই, এই কথাটি লিখেছি। কারণ উল্লম্ব দিকের কাজগুলো করব। শুধু লম্বাংশ মানে কি, শুধু লম্বাংশ মানে লম্ব বিক্ষেপের ক্ষেত্রে কজ ব্যবহার হয়, আর যদি উল্লম্ব দিকে হয় তাহলে সাইন ব্যবহার হয়। আচ্ছা, এরপরে আমরা যেটি করব, দেখো তোমরা নিশ্চয়ই ভালো মতো জানো সাইন 0 ডিগ্রির মান কত। সাইন 0 ডিগ্রির মান হলো 0। তাহলে এই পাশটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে দেখো সাইন অফ মাইনাস থিটা। তোমরা ভালো মতোই জানো যে এই কোয়াড্রেন্টের মালিক হলো শুধুমাত্র কজ আর সেক। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে কখনো যদি ক্লকওয়াইজ ঘুরো তাহলে প্রথম যে কোয়াড্রেন্টটি পাওয়া যায় সেই কোয়াড্রেন্টে কজ আর সেকের প্রাধান্য থাকে, আর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেই চিহ্নটি উঠানোর জন্য মাইনাস ব্যবহার করতে হয়। দ্যাট মিন্স সাইন অফ, যদি কখনো এমন হয় যে সাইন অফ মাইনাস থিটা, তাহলে সেটিকে আমাদের মাইনাস সাইন থিটা লিখতে হয়। এই হিসাবে আমি এখানে মাইনাস পি সাইন আলফা লিখব। এটি আমরা আগেও অনেকবার বুঝিয়েছি, তোমাদের অন্যান্য অঙ্ক করা হয়েছে। এটা সাধারণ ত্রিকোণমিতির সূত্র, এগুলো 9, 10 তোমরা করেই আজ 11 এসেছো। আচ্ছা, তারপরে দেখো এখানে সাইন 2 আলফা, এই অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যায়। তোমরা ভালোভাবেই জানার কথা, সাইন 2 আলফার যে সূত্র সেটি হলো 2 সাইন আলফা কজ আলফা। আচ্ছা, তাহলে এখানে কি হবে, কিউ ইন্টু 2 সাইন আলফা, আর এখানে কি হবে, কজ আলফা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা কি করব, দেখো এখানে আমরা কিন্তু সাইন আলফা কমন নিতে পারি। কমন নিতে পারি না? হ্যাঁ, অবশ্যই কমন নিতে পারার কথা। তাহলে আমরা যখন এখানে সাইন আলফা কমন নেব তখন আমি এই অংশটা আগে লিখব। এখানে একটি 2 আছে, তারপরে একটি কিউ আছে, তারপরে একটি কজ আলফা আছে, আমি এটি লিখব। আর এখানে কি হবে, মাইনাস হবে, আর এখানে একটা কি হবে, পি হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা তোমরা? ওকে। আচ্ছা, এখানে জাস্ট কমন নিয়েছি, আর এটা আগে ছিল এটাকে পরে লিখেছি, আর নতুন কোনো কিছু লিখেনি। আমার বিশ্বাস তোমাদের এটি বুঝতে পারার কথা। ওকে, এরপরে আমরা কি করব, দেখো এরপর এখানে
সাইন আলফা জিনিসটা যদি শূন্যের নিচে চলে আসে তাহলে কি এটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই জিরো হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে 2q cos আলফা মাইনাস পি ইজ ইকুয়াল টু কত? 0। এটা কিন্তু তোমরা লিখতে পারার কথা, আমার বিশ্বাস তোমরা লিখতে পেরেছো। এরপরে আমি এটি মুছে দিচ্ছি। আচ্ছা, এর পরের লাইনে আমি যখন যাব তখন আমি এখানে 2q cos আলফা সমান লিখবো p, আর আমি যদি একবারে লিখতে চাই তাহলে আমি লিখবো আলফা সমান 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q। মনে রেখো আলফা কিন্তু আমাদের p ও q এর অন্তর্ভুক্ত কোণ না, আলফা না, সেটা কি ছিল জানো? 3 আলফা ছিল। তাহলে আমাদের উভয় পক্ষে কত গুণ দিতে হবে? 3 গুণ দিতে হবে। তাহলে 3 আলফা সমান 3 cos ইনভার্স p ডিভাইডেড বাই 2q। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই হলো আমাদের এই প্রথম আনসার, যেটি আমরা বের করব অন্তর্ভুক্ত কোণের মান। দেখো আমাদের অন্তর্ভুক্ত কোণের মান কিন্তু অলরেডি করা শেষ। অনেক জিনিস, এটা একেবারেই নরমাল 2-3টা লাইন নিয়ে তৈরি করেছি। এটা আহামরি কোনো কঠিন সত্যি কিছু না, না বুঝলে আস্তে আস্তে বুঝতে হয়। কোনো একটা জিনিস পারফেক্টলি করা কিন্তু প্রথমেই সম্ভব হয় না, একটু সময় লাগে, একটু সময় নিতে হবে, ধৈর্য নিতে হবে। তোমার বইয়ের উদাহরণে এই ধরনের অঙ্ক করা আছে বা আরো জায়গায় করা আছে, তোমার কাছে কোনো গাইড থাকতে পারে সেখানেও আছে। তুমি একবার এই কথাগুলো আগে শুনে নাও, শুনে তারপরে আবার সেখান থেকে দেখে দেখে করার চেষ্টা করো। হয়তো বা এখন তুমি বুঝোনি, কিন্তু আমার বলা কোনো কথার কারণে বা তোমার নিজের বুদ্ধির কারণে তুমি কিন্তু পরে যখন আবার ওটির আনসার দেখতে নেবে তখন কিন্তু খুব সহজভাবেই বলতে পারবে যে হ্যাঁ এখন তুমি বুঝতে পারছো। কারণ এত সহজে কিন্তু সব অধ্যায় শেখা যায় না, আবার কঠিনও না, একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমাদের 1 নং যেটি ছিল সেটি হলো r ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি এটি রেখে দিয়ে লিখছি, r ইজ ইকুয়াল টু 1 নং এ আমরা যেটি লিখেছিলাম সেটি হলো q cos 2 আলফা মাইনাস প্লাস ছিল q cos 2 আলফা, আমি মুছে দিয়েছিলাম এর জন্য একটু সমস্যা হচ্ছে, প্লাস cos আলফা। এই ধরনের কোনো কিছু আমার মনে হয় আমরা 1 নং এর লাস্টের লাইনে পেয়েছিলাম। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের হিসাবের সুবিধার জন্য আমাদের এখানে কিছু সূত্র বসাতে হবে। ঠিক আছে, এখন আমরা কোন সূত্র বসাবো? সূত্র বসানোর সময় আমাদের খেয়াল করা দরকার যে আমরা কোন সূত্র বসাবো। এর জন্য ত্রিকোণমিতির একটি বিখ্যাত সূত্র আছে, সেটি হলো, তোমরা ভালোভাবে জানো যে 1 প্লাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা। তাহলে এইখান থেকে আমি যেটি লিখতে পারি সেটি হলো cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। আমি একটু একটু করে বলে দিচ্ছি। তাহলে দেখো এইখানে আমরা যেই সূত্রটি পেলাম সেটি আমরা এখানে এবার বসাবো cos 2 আলফার বদলে। সেটি হলো 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 প্লাস p cos আলফা। এরপরে যখন তুমি এখানে এটি বসাবা তখন এটি হয়ে যাবে 2q cos স্কয়ার আলফা মাইনাস q প্লাস p cos আলফা। জাস্ট মান বসাচ্ছি আমরা, আর নতুন কোনো কিছু করছি না। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা খেয়াল করো, এই যে এখানে আমরা আলফা এর মানটি পেয়েছিলাম, শুধু আলফা, একটু খেয়াল করো তোমরা, আমি বক্স চিহ্নিত করে দিয়েছি। আমরা শুধু এখানে আলফা এর মানটি পেয়েছিলাম, সেটি হলো আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স p ডিভাইডেড বাই q। সেই মানটি আমরা এখন এখানে cos এর এখানে বসাবো। তাহলে দেখো আমি সেদিনও বলছিলাম কখনো কোনো ত্রিকোণমিতিক অনুপাত স্কয়ার থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মান বসাতে হয়। তাহলে এখানে cos, আর ওখানে হবে হলো cos ইনভার্স, এখানে হবে হলো p বাই 2q, and দেন এখানে হোল স্কয়ার, দেন মাইনাস q প্লাস p, তারপরে এখানে cos, তারপরে এখানে cos ইনভার্স p ডিভাইডেড বাই q। cos ইনভার্স কাটা, এখানেও cos আর cos ইনভার্স কাটা, শুধু এখানে মান বসিয়েছি। সত্যি বলতে আর তেমন কঠিন কিছুই করিনি, যেটার কারণে হয়তো বা তুমি বুঝবা না।
আমার বিশ্বাস তোমরা একটু কনসেন্ট্রেশন করার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবা। এখানে এবার আমি এটি মুছে দেব। আমি ক্যালকুলেশন যদিও করে দেওয়ার পক্ষে না, স্টুডেন্টকে ক্যালকুলেশন করে দেওয়া মানে হলো তাকে আরো লেজি করে দেওয়া, কিন্তু আজকের জন্য আমি কিছু ক্যালকুলেশন নিজের হাতে করে দিচ্ছি যাতে তোমরা ভালো কি বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে লিখলাম যে 2q, এই তারপরে এখানে p স্কয়ার বাই 2q হোল স্কয়ার, মানে আমি এখানে যদি একবারে করি তাহলে এখানে আসবে 4 আর এখানে আসবে কত q স্কয়ার, তারপরে মাইনাস আর এখানে থাকবে হলো একটা p, তো p আর p গুণ হলে কি হয়ে যাবে p স্কয়ার হয়ে যাবে, আর এখানে কি থাকবে জাস্ট 2q থাকবে। এন্ড দেন তুমি যদি এখানে কাটাকাটি করো তাহলে এখানে দুইবার, এখানে q দিয়ে কাটলে থাকে একটা q, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু লেখা যায় হলো 2q, তাহলে এখানে আসে হলো p স্কয়ার মাইনাস এখানে হবে হলো, যেহেতু ওর নিচে কিছু নাই তাহলে এখানে হবে 2q স্কয়ার প্লাস p স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটি করতে পারবো এগুলো খুবই সহজ, ন্যাচারাল থিঙ্ক। p স্কয়ার হয় 2p স্কয়ার, 2p স্কয়ার মাইনাস 2q স্কয়ার ডিভাইডেড বাই এখানে হবে কত 2q। আচ্ছা, তারপরে কি হবে বলো তো, এখানে সবার থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে आंसर হয় হলো p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইডেড বাই q। আমি এখান থেকে সবার থেকে 2 বাদ দিয়ে দিয়েছি, এটাই आंसर বা প্রুফড। ঠিক আছে, তোমরা একটু প্রুফ লিখে নাও। তো আমরা আমাদের প্রথম সমস্যাটি সমাধান করেছি, এর পরের অঙ্কে আমরা মুভ করব। সেই অঙ্কে বোঝার আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এটা এইচএসসি 2020 এর জন্য অনেক ইম্পর্টেন্ট, সেসব চিন্তা ভাবনা করেই অঙ্কটি করাবো। তো আমার বিশ্বাস তোমরা এখান থেকে যাবে না, চেষ্টা করবে অঙ্কগুলো বুঝে নেওয়ার। ঠিক আছে, তাহলে আমি সবগুলো মুছে দিয়ে পরের প্রশ্নে মুভ করছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আমাদের প্রশ্নে বলেছে যে পি ও কিউ মানের বল পরস্পর আলফা কোণে ক্রিয়ারত, এদের অবস্থান বিনিময় করলে লব্ধি থিটা কোণে ঘুরে যায়। তো দেখো, প্রথমে আমি যখন চিত্রটি আঁকবো তখন আমাকে যেটা করতে হবে সেটি হলো পি বল নিতে হবে। আচ্ছা, এখানে একটি কথা, আমি প্রমাণের লাইনটি মুছে দিচ্ছি তোমাদের যাতে জায়গা যথেষ্ট পাওয়া যায়, চিত্রটি বড় করে এঁকে বোঝানো যায়। তাহলে প্রথমে আমি যেটা করব, একটি পি বল এদিকে রান করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো এখানে একটি কিউ বল রান করব, মোটামুটি একটা ছোট দেখে। আচ্ছা, তো এটা হলো আমাদের পি এবং কিউ আঁকা হলো। এরপরে আমরা যেহেতু পি বড় বলেছে তো লব্ধিটা সুন্দরভাবে আঁকবো, ঠিক আছে, যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, এখনো কিন্তু আমরা এখানে কোনো কিছুই আপাতত দিচ্ছি না, কারণ আছে, একটু পরে তোমরা বুঝতে পারবে। ধরো আমরা এদেরকে কয়েকটা বিন্দু দিয়ে নামকরণ করি, যেমন এখানে ও নামকরণ করতে পারি, এটাকে ধরো পি নামকরণ করতে পারি, এরপরে ধরো এটাকে আমরা বি নামকরণ করতে পারি, আর এই বিন্দুটি হলো সি নামকরণ করব। এখানে আমরা অন্তর্ভুক্ত কোণও দেইনি, আমরা এখানে লব্ধির দিক মানে থিটাও দেইনি, কোনো কিছুই দেব না, কারণ আমাদের প্রশ্নে অন্য একটি ইনফরমেশন বলেছে যেটি আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ, লব্ধিটা পি এর দিকে একটু চাপানো থাকবে ইচ্ছা করে, কারণ এখানে পি হলো আমাদের বড়, তাই আমরা এখানে আর লিখবো, ঠিক আছে? আচ্ছা, বা যদি এখানে আর নাও লেখো এরকম দুইটা দাগ দিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার শোনো, এবার আমরা পরের কাজটি করব, যে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, এটা নিয়ে আমরা কাজ করব পরে। তো এটা অবস্থান বিনিময় করলে এই লাইনটুকু পড়ো। অবস্থান বিনিময় করা মানে কি, এই যে পি এটা এখানে চলে আসবে, এই যে কিউ এটা এখানে চলে আসবে, তাহলে মোটামুটি এখানে এই সবাই ভালোভাবে খেয়াল করো, দ্বিতীয়বার যাতে না বলা লাগে, প্লিজ অ্যাটেনশন। কম্পাস নেব, এখানে বসাবো, এখানে কাটবো। ওকে, কাটলাম। এই এত বড় কম্পাস নেব, নিয়ে এখানে বসাবো, কাটলাম। ঠিক আছে, তো এটাকে আমি এই পর্যন্ত বড় করব। এটা এখানে যে কেটেছি সেটা খেয়াল রাখবো। এবার সুন্দরভাবে এখানেও এটা সংযুক্ত করব। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই ছোট জায়গা হিসাব করে এখানে কেটেছি। এবার আমি ইচ্ছা করে এখানে নাম দেব, এটার নাম হলো বি প্রাইম।
এখানে একটি নতুন বিন্দু পেয়েছি, সেটার নাম দেব কি, এটা সি ছিল, এর জন্য কি দিলাম সি প্রাইম। খুবই নর্মাল থিওরি অ্যাপ্লাই করা। আর এখানে সুন্দরভাবে আবার লব্ধি আঁকবো, লব্ধি এঁকে এখানে ডাবল চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, তার মানে এটা হলো লব্ধি। বুঝতে পেরেছো তোমরা? এইবার এখানে পড়বো কি লিখেছে, লব্ধি থিটা কোণে নাকি ঘুরে যায়। তাহলে এই যে লব্ধি তার আগের অবস্থান থেকে নতুন যেখানে আসে সেই জায়গাটার মান কত, থিটা। এতটুকু কমপ্লিট হয়েছে। যদি এই চিত্রটি কমপ্লিট হয় তাহলে আস্তে আস্তে আগানো যাবে খুব ভালোভাবে। আমার বিশ্বাস এখানে আমি কঠিন কোনো কিছু করিনি। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে ও বি বি প্রাইম কেন দিলাম, এই যে এখানে প্রশ্নে বলেছে যে লব্ধির অবস্থান বিনিময় করলে। বিনিময় করা মানে কি, এই যে বড় দাগটা, এই বড় দাগটা এখানে চলে আসবে, আর এখানে যে ছোট দাগটা ছিল সেটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এর জন্য আমরা এই জায়গাটাকে এ প্রাইম নামকরণ করব। এর জন্য এটা নতুন নাম হলো বি প্রাইম। এই ছোট জায়গা এখানে কেটেছি, এর জন্য এটা সি ছিল, এটা সি প্রাইম, এটা এ ছিল, এটা এ প্রাইম। সবকিছু নতুন হয়ে যাবে আর এখানে একটা থিটা কোণে ঘুরে যাবে। এটাই হলো প্রশ্নের আপাতত দেওয়া ইনফরমেশন। আর তোমরা খেয়াল করে দেখো, আমাদের এখানে এই জায়গাটার মান আমরা ধরে নেই এক্স। খেয়াল করো সবাই, এদিকে খেয়াল করো, এই জায়গাটার মান কি এক্স। এটা যদি এক্স হয়, এই সামান্তরিকটাই যেহেতু আবার এখানে পি, এই যে এটা আবার নতুন করে কি, এই যে পি এর সমান করে আঁকা হয়েছে না, এই যে বড় লাঠিটা, এই বড় লাঠিটাই কিন্তু এইখানে আঁকা হয়েছে। এই নিচের বড় লাঠিটা এখানে আঁকা হয়েছে। তাহলে এই বড় লাঠিটা এই লব্ধি আর এর সাথে কি পরিমাণ কোণ করেছিল, এক্স পরিমাণ কোণ করেছিল। তাহলে নতুন যে এই যে লাঠিটা আবার এখানে নিয়ে আসা হয়েছে, তখনও এই জায়গাটা কি পরিমাণ কোণ করবে, এক্স পরিমাণই কোণ করবে। এটাই হওয়া উচিত। আচ্ছা, বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা? বড় লাঠিটার সাথে এই আর এক্স পরিমাণ কোণ উৎপন্ন করেছে, তাহলে এই ও বি প্রাইমে যেটা আছে সেটাও কিন্তু এক্স পরিমাণ কোণ উৎপন্ন করবে। এর বেশি কোনো কোণ উৎপন্ন করতে পারবে না। এইবার আমরা আসবো এই ইনফরমেশনে। এই যে পুরো ঘটনাটা যে আঁকলাম, এই পুরো ঘটনাটা, দ্যাট মিন্স হলো এইখান থেকে পুরো এই পর্যন্ত, একদম পুরোটা, এই পুরোটার মান কত, আলফা। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে প্রশ্ন মতে এক্স প্লাস থিটা প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত, আলফা। তাহলে 2x প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত, আলফা। দেখো একেবারে নরমাল জিনিস লিখছি, সাধারণ একটু পড়ালেখা তোমাদের করা দরকার, একটু করা দরকার। তোমাদের জন্য কষ্ট করেই এই লাইভ ক্লাসের ব্যবস্থা করা, নানা প্রতিবন্ধকতা শেষ করে করার চেষ্টা। এখন তোমরা যদি বাসায় সামান্য পরিমাণও না পড়ো, সামান্য পরিমাণ স্টাডি না করো, তাহলে তোমরা হাই লেভেলের জিনিস নিতে পারবা না। এটা পড়ালেখা, ঠিক আছে? নর্মাল যে ব্যাপারটা সেটি হলো গাড়ি যারা ঠেলে টানে, তাদের শুধু কিন্তু গাড়ি টানার জন্য শরীর খরচ করতে হয়, শক্তি খরচ করতে হয়। পড়ালেখা করার জন্য বুদ্ধি খরচ করতে হয়। আর এই বুদ্ধি তখনই হয় যখন তুমি যত বেশি বই পড়বা। ঠিক আছে? আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখনও আহামরি ছিলাম না ম্যাথমেটিক্সে, আমিও তখনও আহামরি ছিলাম না, এটা আমি আগেও বলেছি। আস্তে আস্তে চেঞ্জ আসছে, বই পড়তে পড়তে চেঞ্জ আসছে। ঠিক আছে? পড়তে পড়তে আজও শিখি, আজও নতুন করে শিখি। ইভেন আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম তখনও অনেক কিছুর ব্যাখ্যা জানতাম না, সেই ব্যাখ্যাগুলো জেনে জেনে তোমাদের শিখে। তোমরা এটা সুবিধাটা নেবে না, নেওয়ার জন্য কি করতে হবে, একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই পড়াটুকু যদি তোমরা না করো তাহলে হবে না। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে x ইজ ইকুয়াল টু কত, আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এই যে x এর মানটা যে কত সেটা আমি লিখে নিলাম, একেবারেই সাধারণ লাইন। তোমরা লেখা হলে একটু ডান বইলো, এই পর্যন্ত তোমাদের লেখা হলে একটু ডান লিখো।
আচ্ছা, তোমাদের লেখা হয়ে গিয়েছে, তাহলে আমি পরবর্তী ধাপে যাচ্ছি। দেখো আমরা কি কি জিনিসের মান জানি। আমরা x এর মান জানি। এখন একটু খেয়াল করো, তোমরা এদিকে একটু চিত্রে খেয়াল করো। a ও c প্রাইম, খেয়াল করো, a ও c প্রাইম, b প্রাইম ও c, দুইটা জিনিস বলেছি, বেশি বলিনি। a ও c প্রাইম, b প্রাইম ও c, তারা দুইজন সমান না। কেন সমান? কারণ এই এতটুকুর মানে এই কোণের মান কত? x প্লাস থিটা, আবার এই এতটুকুর মান কত? x প্লাস থিটা। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এটা লিখি এখন। তাহলে এখানে লিখব a ও c প্রাইম সমান b প্রাইম ও c সমান x প্লাস থিটা। নতুন কিছুই লিখিনি, কঠিন করে কিছুই লিখিনি, অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। কিছু স্যারের বৈশিষ্ট্য হলো কঠিন জিনিসগুলা ছেড়ে ছেড়ে যেয়ে বোঝানো। আমি এটা করি না, কঠিন জিনিসটাই আরো ভেঙে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা বুঝতে পারো, ওইগুলা সম্পর্কে সামান্য আইডিয়া নিয়ে আগাতে পারো। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এখন আমরা একটু আগে x এর মান কত পেয়েছিলাম? 2/α - θ, সেটা আমি এখানে বসাইলাম। তারপরে এখানে লসাগু করবা, α - θ প্লাস 2θ, তাহলে কত আসে দেখো? α প্লাস θ ডিভাইডেড বাই 2। দেখো এই যে x প্লাস θ এর মান, এই যে α প্লাস θ ডিভাইডেড বাই 2, লসাগু করেছি, সাধারণ দুইটা লাইন লিখেছি। আমার মনে হয় না আমি কঠিন কোনো কিছু লিখেছি। আচ্ছা, এই চ্যাপ্টারের আজকেই শেষ ক্লাস। 8.1 এর আর কোনো ক্লাস হবে না এরপর ফিজিক্সের অন্য কোনো কিছু শেখানো হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে কি করব? এই যে সবকিছু উঠানো হয়েছে তোমাদের, এবার আমরা ওই যে গতকালকে একটা সূত্র লিখেছিলাম না আমি, যে ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেই সূত্রটা তোমরা একটু লিখো। এবার লেখো, ত্রিভুজ ও এ সি তে সাইন সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজ ও এ সি তে সাইন সূত্র প্রয়োগ করে পাই। এটা সমান কি করব? ও এ ডিভাইডেড বাই সাইন, দেখো ও এ এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? এটা এই যে এই জায়গাটা থেকে পাওয়া যাচ্ছে না? তার মানে এর জন্য আমরা এখানে লিখবো যে ও এর থেকে হেঁটে গেলে কোন বিপরীত কোণ পাওয়া যায় সেটা লিখবো। ইচ্ছা করে সেটাই লিখতে হবে, কারণ এটাই সাইনের সূত্র। তাহলে আমরা এটাকে লিখবো সাইন এ সি ও। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা যেটা নেব সেটা হলো এসি। এই দেখো, এই যে এসি যে বাহুটা, এই যে এসি, এই এসি কখন আসা যায়? এই যে এখান থেকে হেঁটে যাওয়া যায়। তাহলে এখানে কোণের নাম কি? এই যে এইটা, তার মানে কি এ ও সি। দেখো একেবারেই নর্মাল জিনিস, ক্লাস 6 এর বাচ্চাও জানে যে ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। ওইখানে আমরা অন্য কিছু পড়েছিলাম।
আচ্ছা, এবার দেখো এই যে এ সি ও, খেয়াল করো, তোমরা ভালোভাবে জানার কথা যে এই জায়গাটুকু যতটুকু আমি এই যে মার্ক গাঢ় মার্ক করে দিয়েছি, এই জায়গাটুকু যতটুকু, এই জায়গাটাও কিন্তু ততটুকুই হওয়ার কথা। এটাই কিন্তু একটা সামান্তরিক। সামান্তরিকের কর্ণের এই পাশের কোণ আর ওই পাশের কোণ কি কোণ হয় কেউ বলতে পারবা? একটু বলো তো। তার জন্য এটা একান্তর কোণ। তাহলে দেখো তো এই জায়গাটুকুর মধ্যে কি কি আছে? এই জায়গায় এক্স আছে আর কি আছে? থিটা আছে না? তাহলে এই জায়গাটাকেও কি বলা যায়? এক্স প্লাস থিটা বলা যায় না? এক্স প্লাস থিটা বলা যায় না? হ্যাঁ, এক্স প্লাস থিটা বলা যায়। তাহলে এক্স প্লাস থিটার মান আমরা একটু আগে বের করেছিলাম। সেটা কি বের করেছিলাম? তোমরা নিজেদের খাতায় আছে, দেখো, আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2। আর এসি, এই যে এসি এর এই যে এওসি এক্স কোণ, এক্স এর মান কত পেয়েছিলাম? আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, আরো কিছু মান বসানো যায়, আমি বসিয়ে দেই। ও এর মান হলো কি? ও এর মান হলো পি। আর এই যে এসি বলেছি না, এটা যদি কিউ হয় এটাও কত হবে? কিউ হবে। তাহলে এটাও কিউ বসায় দিলাম, একবারে বসায় দিলাম তোমাদের জন্য, একবারে করে ফেললাম। সবাই একটু বেসিক ভালো করার চেষ্টা করি। এটা ভুলেও বিপরীত কোণ না। বিপরীত কোণ এইরকম, বিপ্রতীপ, অ্যাকচুয়ালি কি বিপ্রতীপ, এই পাশ এই পাশ, এগুলা সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার হতে হবে। কোনটা একান্তর কোণ, কোনটা বিপ্রতীপ কোণ, কোনটা অনুরূপ কোণ, এটা ক্লিয়ার করতে হবে। ওকে, ক্লিয়ার করলে আস্তে আস্তে বুঝতে পারবা। সত্যি বলতে আজকে আমার প্রথম যেটা মনে হলো, এই অধ্যায়টা একজনও বই খুলে ভালো মতো প্র্যাকটিস করে নাই উদাহরণগুলো। এটা সত্যি কত প্রিসিয়াস একটা জিনিস শিখাচ্ছি, রেসপন্স খুবই খারাপ। আর এই যে ছোট ছোট ভুল, তোমাদের একটা কথা বলি, যে লাইফে ছোট ছোট ভুল যারা করে, একটু একটু করে করে, এই একটু একটু করা জিনিসগুলো একটা সময় যে এত বড় হয়ে যায়, তারা বুঝতেও পারে না যে তাদের লাইফটা এত বাজে কেন একটা সিচুয়েশনে চলে আসছে, সত্যিই বুঝতে পারে না। তাই প্লিজ ছোট ছোট ভুল করবে না। তোমরা এখন স্টুডেন্ট অবস্থায় আছো, তোমাদের লাইফের এখনো অনেক দূর আছে। তবে এমন একটা লাইফে এখন পাড়া দিয়ে আছো, এই কিছু বছর, মানে এখন থেকে 2-3 বছর যা যা করবা, তা সব তুমি তোমার সর্বশেষ যতদিন বাঁচবা, আল্লাহ তাআলা যদি এরপরে আর আলাদা একটা সুযোগ না দেয়, তাহলে তোমরা এগুলো আর কোনোদিন ব্যাক করে নিয়ে আসতে পারবা না। তো তোমার সামান্য খামখেয়ালি, সামান্য বেশি ঘুমানো, সামান্য কম পড়া, সামান্য ভুলে যাওয়া, সামান্য চিন্তা না করা, এই সব কিছু মিলিয়ে তুমি একটা বাজে ফলাফলের দিকে যাবা লাইফে। ঠিক আছে, আল্লাহ না করুক এরকম হোক। তাই তোমরা একটু কষ্ট করো, তোমাদের স্যার হিসাবে এর জন্য বলছি যে একটু কষ্ট করো, একটু স্টাডি করো, স্টাডি করো, নতুন জিনিস শিখো। পরীক্ষা দিতে হবে, এর জন্যই শিখার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে তুমি লাইফে কিছুই শিখতে পারবে না। এই জিনিসগুলো ইমাজিন করার চেষ্টা করো, চোখ বন্ধ করে ভাবো, প্লিজ ফিল দিস। এরকম একটা অধ্যায় তোমাকে পড়াচ্ছে, তুমি যে কোনো জায়গায় যা খোঁজ করে দেখতে পারো। এগুলো এত এক্সপ্লেনেশন করার কোনো প্রশ্নই আসে না টিচারদের, বিকজ তারাও জানে যে স্টুডেন্ট কখনো এগুলো নিতে চাবে না। দরকার কি, সাজেশন দিয়ে পার করো, 2টা এক্সাম্পল কোনো মতে করা দিয়ে এটা এমনি এটা হয়ে যায়। আমি তো চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, তো দেখো এই যে এখন আমি কি করব, এটাকে p ডিভাইডেড বাই q করব, এটাকে এদিকে নিয়ে আসব, sin আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এখানে যেটা হবে sin একান্তর, জাস্ট এটাকে এখানে নিয়েছি, এটাকে এখানে এনেছি, আর কিচ্ছু করিনি, আর কিচ্ছু করিনি। এবার তোমরা তোমাদের উত্তরের দিকে দেখো, উত্তরে কি ছিল? উত্তরের দিকে দেখো, উত্তরের প্রমাণটা কি ছিল? উত্তরে কি বিয়োজন যোজন ছিল?
আচ্ছা, তোমাদের উত্তরে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের বিয়োজন যোজন করা। তো আমরা বিয়োজন যোজন করব p - q ডিভাইডেড বাই p + q। এখানে যেটা আসে সেটা হলো sin আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। দেখছো তোমাদের বারবার শুধু কিন্তু ত্রিকোণমিতি চলে আসছে, তোমাদের শুধু বারবার ত্রিকোণমিতি চলে আসছে। তো তোমরা যারা এই ত্রিকোণমিতি এখনো আপন করে নিতে পারোনি, দুর্ভাগ্যজনকভাবে সরি টু সে দ্যাট, তারা অধ্যায়গুলো পারবে না এখনো। ঠিক আছে, সমস্যা থেকেই যাবে থেকেই যাবে থেকেই যাবে, কিন্তু সমস্যার আর সমাধান হবে না। আমরা কিছু কাজ করতে পারি, চিত্রটা একটু মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমাদের হিসাবের সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো উঠিয়ে নাও যে এখানে লেট এই যে আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই 2 এটা সমান ধরো, এখানে ধরো m ধরতে পারো, আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 এটা সমান ধরো n ধরতে পারো। এটা ধরলে সুবিধা হবে কি, তুমি এখানে লিখতে পারবা যে এটা sin m মাইনাস sin, আচ্ছা mn ধরো না, তোমরা mn ধরো না, cd ধরো, cd, তাহলে sin c মাইনাস sin d, আর এখানে কি হবে sin c প্লাস sin d। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানার কথা যে sin c মাইনাস sin d আর sin c প্লাস sin d এর সূত্রটা কি, এটা তোমাদের জানার কথা। অনেক দিন ধরে তোমাদের ত্রিকোণমিতি করিয়েছি, সেটা হলো এখানে 2 cos, মাইনাস থাকলে cos আগে হয়, c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর এখানে হবে হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। বুঝতে পেরেছো? তো এখন যেটা সমস্যা সেটা হলো তোমরা যদি এইখানে রাফে c প্লাস d একটু করে নাও একবার, আর c মাইনাস d যদি একবার করে নাও, তাহলে কিন্তু তুমি এখানে মানটা বসাতে পারবা, তোমাকে এত জটিলতায় লিখতে হবে না। তাহলে আমরা যেটা করি এখানে c প্লাস d করি, ঠিক আছে? তাহলে ধরো c প্লাস d করলাম, তাহলে এখানে কি হবে দেখো, 2 হবে লসাগু, আর এখানে আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা, তাহলে থিটা থিটা কাটা যায়, তাহলে এখানে আসে হলো 2 আলফা বাই 2, কাটাকাটি গেলে থাকে শুধু আলফা। দেখো c প্লাস d এর মান কিন্তু শুধু আলফা, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে c মাইনাস d এর মানটা শুধু থিটা আসা উচিত না, থিটা আসা উচিত না। যাদের সন্দেহ আছে তোমরা এই পাশে করে নাও, যাদের সন্দেহ আছে তারা এই পাশে করে নাও। তাহলে এখানে দেখো তুমি সূত্র বসাতে পারবা, তাহলে এখানে 2 cos c প্লাস d মানে আলফা, তাহলে আলফা বাই 2 sin থিটা ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তোমাদের কি দেখা যাচ্ছে? বইলো কিন্তু, ঠিক আছে? এখানে 2 হবে, সরি আমি ভুলে লিখে ফেলেছিলাম, আর এখানে sin আলফা বাই 2, আর এখানে কি হবে cos থিটা ডিভাইডেড বাই 2। এখন দেখো এই 2 আর এই 2 কাটা যায়, এতটুকু উঠানো হলে তোমরা একটু ডান লেখো, ঠিক আছে? এতটুকু উঠানো হলে তোমরা একটু ডান লেখো। দেখো এখানে প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করে করে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, একটু কাজে লাগাও, একটু কাজে লাগাও, জাস্ট অন্য সব কথা মাথা থেকে সরিয়ে নিয়ে একটু কাজে লাগাও। আচ্ছা, যাদের নেট প্রবলেম হচ্ছে অসুবিধা নেই, তোমরা এটা পরে দেখে নিতে পারবা, আই থিংক তোমরা দেখে নিতে পারবা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে? পরে এসেও দেখে নিতে পারবা। হ্যাঁ, সাইনটা 2 বার ভুলে লিখে ফেলেছিলাম, তো তোমরা এই পর্যন্ত লেখো। এই পর্যন্ত লেখা হলে আর অল্প একটু কাজ, সেটা হলো দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, cot আলফা বাই 2। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি,
tan theta divided by 2, tan theta divided by 2। আচ্ছা, যারা যারা বুঝে গেছো তারা পরের লাইন দুটো করে ফেলো তো। আমি একটু মাঝের লাইনগুলো মুছে দিচ্ছি, আমার মনে হয় তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, নিচে ওখানে 2 হইতো, ওই 2 আর 2 কাটা চলে যাবে, ঠিক আছে। যাদের হয়ে গেছে একটু ডান লেখো, কারণ আমার মুছা অনেক দরকার, ইম্পর্টেন্ট, মুছাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। I need it badly. Okay? এটা মুছা দরকার, হয়ে গেলে একটু ডান লিখে দাও। আচ্ছা, তোমরা খাতা লেখার পরে শোনো, আজকে তোমাদের সবচাইতে বড় কাজ, তোমাদের বইয়ে যে উদাহরণ আছে, যে যেই বই ফলো করো, উদাহরণ ধরে ধরে এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আমি লম্বাংশ অ্যাপ্লাই করা শিখিয়েছি, আমি ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করা শিখিয়েছি, আমি ভেক্টরের সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করা শিখিয়েছি, কোনো কিছুই বাদ রাখিনি। তুমি যদি নিজে পরিশ্রম না করো, এটা কোনোদিনও হবে না, বিশ্বাস করে রেখে দিতে পারো। ঠিক আগামী বছর তোমার যখন এইচএসসি পরীক্ষার আগে আসবে, প্রথম হয়তোবা তোমার একটু খারাপ লাগবে, কেন করলাম না, হলো না। পরে আবার যখন অ্যাডমিশন টেস্টের হাজার হাজার টাকা দিয়ে ফর্ম কিনবা আর সবগুলা প্রত্যাখ্যিত হয়ে যাবা, তখন মনে আসবে করে ফেলতাম, হয়ে যেত, ঠিক আছে, করে ফেলতাম আর হয়ে যেত। কঠিন লাইনগুলো নিয়ে কেউই এত বেশি বোঝাতে চেষ্টা করবে না, তোমাকে খাটতে হবে, অনেকগুলো সমস্যা তৈরি হবে, আবার সেটা নিয়ে জোরে যেতে হবে। সাথে সাথেই কখনো কারো সমস্যার উত্তর দেওয়া উচিত না, এতে ওই স্টুডেন্ট আর ভালো কিছু করতে পারে না। তাকে খাটাতে হয়, কিছুটা হলেও তাকে খাটতে দিতে হয়। মাঝের লাইনটা মুছে দিচ্ছি, মোস্ট অফ দেম রেসপন্স আই থিংক। ওকে, তাহলে দেখো এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে হলো cot alpha by 2, আর এখানে কি হবে tan theta by 2, এই যে sin by cos, cos by sin। আচ্ছা, এই পাশে এটা হবে। এবার শোনো, তোমাদের প্রমাণ মিলিয়ে দেব। এখন যেটা আমরা করব সেটাকে বলে মিলিয়ে দেওয়া। তো প্রমাণের বাম পাশে এটা আছে, তো আমরা বিসমিল্লাহ করে এটা লিখব tan theta by 2। এবার শোনো, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটাকে আমি এরকম লিখতে পারি না, 1 by tan alpha by 2 লেখা যায়, আর এটা আমি ডানে লিখব p minus q divided by p plus q। ওকে, এবার তোমরা জাস্ট লাস্ট লাইনটা লিখে ফেলবা, সেটা হলো tan theta by 2 is equal to p minus q divided by p plus q, আর এটা এখানে চলে আসলে এখানে হবে কি tan alpha by 2। I try my level best তোমাদের বোঝানোর জন্য, I try my level best। অসুবিধা নেই, মাঝের টুকু একটু দেখে নিও, অসুবিধা নেই। শিখা, তুমি মাঝের টুকু একটু দেখে নিও, এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এর জন্য আমি ভেঙে বুঝিয়ে দিলাম। এটা অনেক বই অনেক কঠিন করে লেখা। √3 মানের দুইটি বল 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধি দিক নির্ণয় করো। করো তো দেখি। তোমরা একটু সবাই করে উত্তর দাও তো দেখি, তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই উত্তরটি দিলেই আমরা আমাদের দেখি আরো প্রশ্ন দেওয়া যায় কিনা। তোমরা সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে,
খুব দ্রুত আনসার করার চেষ্টা করবা। √3 মানে দুইটি বল 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল লব্ধির দিক নির্ণয় করো। দেখি কে আগে বলতে পারে, আজকে কে ফার্স্ট হয়। ওকে, আই এম ওয়েটিং হিয়ার। তাহলে থিটা সমান কত? α/2 না? তাহলে এখানে √3 মানের দুইটি বল, তার মানে কি দুইটার মান সমান, তাহলে দিক নির্ণয় সরাসরি কি হবে? থিটা সমান α/2 হবে না? স্পেশাল 5টা 6টা জিনিস লিখে দিছি না এই অধ্যায়ের। কখন নৈবিত্তিক আনসার হবে? কখন? হ্যাঁ, কত দেরিতে হবে? তাহলে কি 30টা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15 হয়। এত দেরি করে এই আনসার? হায় রে, তোমরা নিজেকে বলো তো, তুমি নিজেকে ঠকাচ্ছ কিনা? তোমরা সবাই নিজেরা প্রশ্ন করো, তোমরা নিজেকে প্রশ্ন করো যে নিজেকে ঠকাচ্ছ কিনা। আগে এই প্রশ্নটা করে আজকে ঘুমাবা। হ্যাঁ, 14.99 এটাও ঠিক আছে, ধরা হবে। 15, হ্যাঁ ধরা হবে। সময় কত নিয়েছো? এখন আমি যদি বলি 5 আর 10 যোগ করলে কত হবে? 15 হবে। এখন এটা তুমি যদি কোনো কারণে 8, 9, 10 মিনিট পরে আনসার দাও, তাহলে আমি কি বলবো বলো? তুমি টিচার হলে কি বলতা? নিজেকে প্রশ্ন করো, নিজেকে বলো। বাপ মাকে ঠকাচ্ছ না, নিজেকে ঠকাচ্ছ। নিজেকে প্রশ্ন করো। তোমরা শর্ট ট্রিক তো মাথায় নাওই নাই। স্পেশাল যে জিনিসগুলো লিখে দিছি, পাশে লিখে দিছিলাম, এগুলো তো বইয়ে সব নাই। কয়েকটা বই আছে, কয়েকটা বই নাই। এই যে জিনিসগুলো লিখে দিছি বিকজ ওই স্পেশাল জিনিসগুলো তো অ্যাপ্লাই করতে হবে। একটা তোমার বইয়ে যেগুলো আছে এগুলো তো অ্যাপ্লাই করতে হবে, তাই না? তোমরা করছো কি? এটারে √3 দিছো। হ্যাঁ ঠিক আছে, এটারে √3 দিছো। তারপরে এখানে 30 ডিগ্রি দিছো। তারপরে এখানে থিটা দিছো। তারপরে এখানে tan থিটা লিখছো। এখানে √3 লিখছো। এখানে √3 লিখে এখানে তুমি লিখছো হলো cos 30। তারপরে এখানে √3 লিখছো। তারপরে লিখছো sin 30। এই এত সব কিছু করে তারপরে ক্যালকুলেশনে আইসা বলছো থিটা সমান হলো 14.999। আনসার তো হবে কত? 15। এটা তো ডিরেক্ট বের করতে পারা উচিত ছিল, একদম ডিরেক্ট, মান না বসায়া। টিচার এমনও হতে পারে 14.999 দেখে কেটাও দিতে পারে। তুই ক নাম্বার এরকম প্রশ্ন এসে থাকে, কেটাও দিতে পারে। দূর, ও তো জানেই না তার মানে। বা তোমরা যারা অন্য কোনো আনসার, তোমাদের আরো পড়াশোনা করা উচিত। এরকম একটা পরিস্থিতিতে ক্লাসগুলো নিচ্ছি, এত ভালো ভালো জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। একটু পড়াশোনা করো সবাই, ঠিক আছে? অনেকে 15 হবে কি এটাও আনসার করছো। তোমার নিজের প্রতি কনফিডেন্স লেভেল থাকতে হবে। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি হতে হবে। ধরো এখন আমি কোনো কারণে বলে দিলাম 12, তুমি কি করবা? হ্যাঁ 12 কেন বললো স্যার? 12ই আনসার মিলানো খুঁজতে থাকবা। এটা করা কখনোই উচিত নয়, ঠিক আছে? আমি আজকে একটু আশাহত হয়েছি, সত্যি কথা, যে এমন ডিমান্ডিং একটা চ্যাপ্টার বোঝানোর চেষ্টা করছি যেটা তোমরা এখন বুঝতেছো না, হয়তো বা কোনোদিন বুঝবা। তোমরাই আবার ছোট ভাই বোনেদের পিটাবা, এই পড়স কেন, এই স্থিতিবিদ্যা বলবিদ্যাই পড়বি, এগুলা শেষ করতে হবে। দেখো, আমি বলে রাখলাম, ছোট ভাই বোন আছে না সবাই পিটাবা, একসময় পিটায় বলবা। আমি এরকম অনেক গার্জিয়ান দেখছি, যে গার্জিয়ান বলতে তারা মাত্রই গার্জিয়ান হয়ে গেছে, তারা এক সময় একরকম ছিল, এখন অনেক নামি দামি পড়াশোনা করায়। দেখা যায় যে ওই কি করে, ওই তোমার ভাই বোন রে এই ওরে এই সেই করে। আচ্ছা যাই হোক, তোমরা এটা নিও না, ঠিক আছে? আমি বললাম আর কি, আরো ফাস্ট হতে হবে। কারণ তোমাদের কি কোথায় লিখতে হবে? শোনো, সত্য তিতা বেশি, তিতা খাইতে পারলে শরীর ভালো থাকে বেশি। তোমাদের ওই লেভেলে যেতে হবে। ওই লেভেলে না যেতে পারলে তোমরা টিকতে পারবে না, পড়ালেখার জীবন তোমার লাইফ থেকে হারিয়ে যাবে। যেন আজকের কথাগুলো একটুখানি, অথবা যেটা বললাম, যারা এটা দিলে নিয়ে কাজ করবা, আজকে 8.1 পুরোটা গাইড হোক, উদাহরণ হোক, 2 লেখকের বই হোক, নিয়ে করা শুরু করবা, সে দেখবা এত আগে গেছো অন্যজন থেকে চিন্তা করার বাইরে। আর যারা এটাকে কাজে লাগাবা না, কথা বলার পরেও এইটা যাদের মাইন্ডে আসবে না,
ঠিক আছে, তাদের আর কি করার, তারা যা সময় যাবে এইচএসসি পরীক্ষা আসবে। তো আজকের মতো এখানেই রাখছি, আজকে আর আসলে কিছু করাবো না, আমাদের সকল থিওরি শেষ। যে ম্যাথ 2টার নিয়ম দেখানো দরকার ছিল সেটাও শেষ, আর অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কটাও বুঝিয়ে ফেলেছি। আমার মনে হয় ইনশাল্লাহ তোমাদের আর প্রবলেম হবে না। আজকে প্র্যাকটিস করো, আগামী দিন অবশ্যই হ্যাঁ ফিজিক্স ক্লাস হবে, যেটা অনেক অপেক্ষায় ছিল সবাইকে জানিয়ে দিবা। ঠিক আছে, খুবই মজার টপিক আলো, সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান। এটা সেকেন্ড পেপারের, ঠিক আছে, 7 নাম্বার অধ্যায়। অবশ্যই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, তাহলে থিওরি গুলা বুঝতে গিয়ে তোমার ভালো লাগবে, আর না হলে কালো লাগবে। ঠিক আছে, ভালোই লাগবে না, কালো লাগবে। কালো কি একটা অধ্যায়, পড়ে নাকি কেউ এগুলো? পড়ে? ওগুলো কেউ পড়ে না। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই রাখছি, শেষ করে দিলাম। যারা উত্তর তাও শেষ পর্যন্ত পেরেছো তাদেরকে ধন্যবাদ।